ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমার পর বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে এখন বৈধ প্রার্থী রয়েছে ২,২৫৪ জন। প্রত্যাহারের সময় পার হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হবে। ঘোষিত তফসিল অনুযায়ী পাবনা ১ ও পাবনা ২ আসন ছাড়া বাকি ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র বৈধ প্রার্থী নির্ধারিত পদ্ধতিতে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে। এদিকে এনসিপির সাথে আসন সমঝোতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর ৩ আসনের জামায়াত প্রার্থী সাইদুর রহমান ও খেলাফত মজলিসের প্রার্থী টিঙ্কু সর্দার তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। দুপুরে প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের কার্যালয়ে গিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদী ৫টি আসনে ৩টিতে জামায়াত ও এনসিপি প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। চট্টগ্রামে র্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই এবং এই পরবর্তীতে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত যা সংস্কার হয়েছে তা মেনে নিয়েছে বিএনপি। তবে বিএনপি যে সংস্কারগুলোতে না বলেছে সেগুলো গণভোটে যুক্ত করে বেইমানি করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সংসদ নির্বাচনে কোনো একটি দল নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। ইফতেখার রেজার রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন উন্মুখ হয়ে আছে তারেক রহমানের রাজনীতি পাল্টে দেবে দেশ, তখন ধর্ম নিয়ে অপরাজনীতি করছে অন্য রাজনৈতিক দল। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে আমরা একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ, তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, ক্ষমতায় রয়েছে ছাত্রদের সরকার, কিন্তু সকল দোষ দিচ্ছে বিএনপির উপর। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। যে সত্যিই যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যিই যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী বদ্ধপরিকর উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার দলটির। নূর হোসেনের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী পলিসি সামিট আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে দলটি ক্ষমতায় গেলে কেমন হবে বাংলাদেশ তার রূপরেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ প্রায় 40 দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ, ইউএনডিপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। অংশ নেন বুদ্ধিজীবী, সম্পাদক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিরা। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে প্রকাশ্যে অংশগ্রহণ করে জামাতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। ছিলেন বিভিন্ন বিষয়ে নারী অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উন্নত বাংলাদেশের কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। Muslim Democrats, we have participated in every free and fair, credible elections throughout the decades, whether that is at a national level or local government level. My party is proud that we stand as defenders of every Bangladeshi citizen and their rights. It is not only our responsibility to protect the rights of the minorities, but actually an obligation and sacred duty, whether they be Hindus, Buddhists, Christians or any faith. দুর্নীতি মুক্ত ও সুশাসন নিশ্চিত করার কথা জানান দলটির শীর্ষ নেতারা। Rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud of and they relentlessly delivers for them. For us, governance means service to the people. If we are given the opportunity, we will govern as the servants of the people and we will always honor this. দিনব্যাপী এই সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এসব অধিবেশনে মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করছে দলটি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। যদি আইসিসি ভারতীয় বোর্ডের সাথে কথা বলে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তবে বাংলাদেশ সে অযৌক্তিক শর্ত মেনে নিবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা বিভিন্ন মামলায় এই দম্পতির বিরুদ্ধে ৩৯১টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা ঝুলছিল। এছাড়া গতকাল অন্য একটি প্রতারণা মামলায় ঢাকার একটি আদালত তাদের ১৫ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসভবন থেকে এই দম্পতিকে প্রথমবার গ্রেফতার করেছিল র্যাব। দীর্ঘ কারাবাসের পর ২০২২ সালের এপ্রিলে শামিমা নাসরিন এবং ২০২৩ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, নির্বাচন হবেই। গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জিতলে দেশের স্বৈরাচার ফেরার পথ বন্ধ হবে। দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহমুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,
হ্যাঁ ভোট ইস্যুতে সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছে না, সরকার হ্যাঁ এর পক্ষে বলছে, কারণ অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানে গঠিত সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলায় জড়িত অপরাধীদের ধরতে বড় অভিযানের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নিহত র্যাব সদস্য আব্দুল মোতালেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। সোমবার বিকেলে সন্ত্রাসীদের হাতে র্যাব সদস্যদের হতাহতের ঘটনার পর জঙ্গল সলিমপুরে এখন শুনশান নীরবতা। সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর রাতভর অভিযান হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। সেখানে স্থানীয় সন্ত্রাসী ইয়াসিনের যাওয়ার কথা ছিল। তাকে ধরতেই অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালায় ইয়াসিনের ক্যাডাররা। তাদের হাতেই প্রাণ যায় এক র্যাব সদস্য ও আহত হয় 3 জন। ইয়ং বয়সের ছেলে তো ঢুকছে যে এখন ঢুকা কই উমুক কই সুমুক কই উদ্বোধন হয়েছে। এগিনিয়া হেরা ঢুকি 27টা গাড়ি আমাদেরকে সবার মহিলার উপর বহুত নির্যাতন হয়েছে, পুরুষের উপর নির্যাতন হয়েছে। এখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদেরকে মারধর করতেছে। সাধারণ নিরীহ মানুষগুলো ছিল এখানে একটা মারামারি হয়েছে। এদিকে উপপরিচালক আব্দুল মোতালেবের মরদেহ সুরাত হলের রিপোর্ট তৈরির পর পতেঙ্গা র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জোহরের পর তার জানাজা নামাজ হয়। পুলিশ এবং অন্যান্য যৌথ বাহিনী যারা আছে সকলের সমন্বয়ে খুব দ্রুতই ওই জঙ্গল সলিমপুর যে ঘটনাস্থল সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে। জানাজা নামাজ শেষে নিহত র্যাব সদস্যের গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 11 জন ভাই বোনের ভিতরেও সবার ছোট। তিনি খুব শান্ত এবং সরল মানুষ ছিলেন। পাহাড়ি এলাকা সন্ত্রাসীদের অভয়াশ্রম হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বারবার বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। এনটিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠেছে কেরানীগঞ্জের ভোটের মাঠ। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচন নিয়ে। ঢাকা 2 ও 3 আসনে বেশ কয়েকজন বর্ষিয়ান ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আসন্ন নির্বাচনে লড়বেন। তাই বুড়িগঙ্গার তীরে নির্বাচন উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেলোয়ার হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কেরানীগঞ্জ উপজেলা। এই উপজেলায় সংসদীয় আসন রয়েছে 2টি। কেরানীগঞ্জের 12টি ইউনিয়ন ও সাভারের 2টি ইউনিয়ন নিয়ে ঢাকা 2 ও ঢাকা 3 আসন। ঢাকা 2 আসনে মোট ভোটার সংখ্যা 4,15,341 জন। ঢাকা 3 আসনে মোট ভোটার 3,59,618 জন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা এই এলাকায় প্রার্থী হয়েছেন। তাই ঢাকা 2 ও ঢাকা 3 আসনের নির্বাচন নিয়ে চলছে এখন নানা হিসেব নিকেশ। ঢাকা 2 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। আর তার সাথে জামায়াতের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা ও রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল আব্দুল হক। জনগণের বিভিন্ন ক্রান্তিকালে, দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে এবং এটাই প্রত্যাশা জনগণের। সেই অনুযায়ী বিএনপি কাজ করছে। বাংলাদেশের তথা আমাদের এলাকাবাসী প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের আমি অধিকারকে সমুন্নত রেখে কাজ করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। অপরদিকে ঢাকা 3 আসনে মোট প্রার্থী আছেন 9 জন। এর মধ্যে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যেই ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা 3 আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তার সাথে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। আমরা প্রশাসনের কাছে ফেভার চাই না, আবার আমাদেরকে ডিসফেভার করুক সেটাও চাই না। আমরা চাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ধরনের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই কেউ ক্ষুণ্ণ করতে না পারে। এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন ঢাকা 2 ও ঢাকা 3 আসনে মূলত বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মাঝেই নির্বাচনী লড়াই হবে। সন্ত্রাস, চাঁদাবাজি এসব যাতে না হয়, আমার ভোটে আমি দিতে পারি, আমার ব্যবসা প্রতিষ্ঠান যাতে সুন্দর করে চালাতে পারি। যেভাবে নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠুভাবে যাতে হয়, যাতে আমরা সঠিকভাবে ভোট দিতে পারি। অতীতের মতো ভোটের পরিবেশ নয়, এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে ভোটাররা ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ রক্ষায়
আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তা কামনা করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। দেশের মা বোনেরা যাতে সচ্ছলভাবে চলতে পারে সেজন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে বলে ফের জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন ভবনে থাকা মানুষদের সন্তানদের মতো বস্তিবাসী সন্তানরাও যাতে একইভাবে শিক্ষা পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করে। তিনি আরও বলেন, গরিব করাইলবাসীর জন্য ছোট ছোট ফ্ল্যাট করে রেজিস্ট্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সময় দেশের চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান সমস্যা সমাধানের অঙ্গীকার করেন তিনি। বিএনপি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। সাভারে আলোচিত সিরিয়াল কিলারকে ঘিরে রহস্য এখনও কাটেনি। সঠিক নাম কি নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ রিপোর্টে তাকে মশিউর রহমান সম্রাট বলা হলেও অনেকে বলছেন তার প্রকৃত নাম সবুজ শেখ, বাবা পান্না শেখ। এর আগেও একাধিকবার বিভিন্ন অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় কারাগারে পাঠানো হয়েছে তাকে। এর আগে সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে 6 খুনের ঘটনায় গত রোববার বিকেলে তাকে আটক করে পুলিশ। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির। দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা অতি সত্বর শাকসু নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনকে এমনভাবে দায়িত্ব পালন করা উচিত যাতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু নির্বাচন কমিশনের আচরণে কিছু কিছু বিষয়ে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মানুষ 16-17 বছর ভোট দিতে পারেনি। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে কথা বলেন রিজভী। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 6 আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরাফাত রহমান কোকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান। দুপুরে আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহণ করেন। মামলার বাদী হুমায়ুন কবির কর্নেল জানান, মামলাটি আদালত গ্রহণ করেছে। তিনি আদেশ অপেক্ষমান রেখেছেন। গত 16 জানুয়ারি একটি ইসলামী ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আমির হামজা। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আমির হামজার ওই বক্তব্য শুনে বাদী নিজে মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেন। রাঙামাটিতে এখনও সংকট কাটেনি এলপিজি গ্যাসের। এতে প্রভাব পড়েছে গণপরিবহন চলাচলে। বন্ধ হওয়ার পথে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি চালিত অটোরিকশা। সকাল থেকে সারা শহর ঘুরে দেখা গেছে সড়কে সিএনজি অটোরিকশা কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে স্কুল ফেরত শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। অন্যদিকে গ্যাসের সংকটের কারণে শহরের 3টি গ্যাস পাম্পই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে পাম্পগুলোতে এলপিজি গ্যাসের অপেক্ষায় দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সিএনজিগুলোকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সীমিত হয়ে পড়েছে সড়কে অটোরিকশা চলাচল। ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে রয়েছেন ঢাকা 17 আসনের ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা 16 আসনের আহসানুল্লাহ, ঢাকা 10 আসনের আহমেদ আলী, ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন সহ 18 জন প্রার্থী। জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। বিভিন্ন আসনে জোটের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। তবে
বিএনপির বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন ঘিরে ভুল তথ্য এবং অপতথ্য কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। আর বিএনপির অভিযোগে জামায়াত, এনসিপি সহ 4 রাজনৈতিক দলকে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপ ভোটদান কার্যক্রমে সমাপনী অনুষ্ঠানে সিএসি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে। এই শঙ্কাগুলো মোকাবেলা করা আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। সমস্যা হতে পারে এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এটা সাকসেসফুলি করতে পারি, সেটা আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষকে দেয়া জবান রক্ষা করেন তারা। মানুষের পাশে দাঁড়াতে সবার কাছে দোয়া চান তারেক রহমান। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। রাজধানীর কড়াইলে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা 17 নির্বাচনী আসনের অধীন মহাখালী টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইল এলাকাবাসী। দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি ঢাকা 17 আসনের বাসিন্দা এবং এলাকাবাসীর পাশেই তিনি রয়েছেন সব সময়। বিএনপি যাতে দেশবাসীর পাশে দাঁড়াতে পারে সেজন্য দোয়া চান তারেক রহমান। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাঁই হয়। আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। তারেক রহমান বলেন, বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পেতে পারে, বিদ্যুৎ, গ্যাস, পানি নিশ্চিত হয়, সেজন্য কাজ করবে তার দল। আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। দালানের মানুষটাই সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। যেই সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শহীদ জিয়াউর রহমান সাহেবকে মাফ। উপস্থিত সকলেই মোনাজাতে অংশ নেন, দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যতে যেন আর জুলাই স্মৃতি জাদুঘর তৈরির প্রয়োজন না হয়, এমনটাই আশা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতি কখনো কোনো কারণে দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন HM মেহেদী হাসান। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন তারা। এ সময় 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্রে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমনপীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, কোনো কারণে জাতি দিশেহারা হলে এই জাদুঘরে পথ খুঁজে পাবে। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক একদিকে যাওয়ার জন্য তাগিদে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবরদার। আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত লেখা দিয়ে দেওয়া।
একাকি কাটাক দেখে ঘুরে ঘুরে বেড়ায়, বসে চিন্তা করুন তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের করণীয় কি। কিছু আর্গুমেন্টে দিতে হবে, তর্ক করতে হবে। এখানে সমস্ত তর্কের অবসান, এখানে হলো আত্মবিশ্বাস। সব নৃশংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই জাদুঘর গোটা পৃথিবীর জন্য এক নজিরবিহীন দৃষ্টান্ত। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই, জীবন্ত একটা জিনিস। যারা এই জাদুঘরের উপজীব্য এখানে যাদেরকে আমরা দেখতে আসি, তাদের খবর এখনো টাটকা। আমরা যে তাদেরকে জাদুঘরের মতো আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাসটা এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। জাদুঘরের কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা, র্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং নেপথ্যের কুশীলবদেরও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর যারা নির্বাচন হবে না বলছে তাদেরকে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। দেখুন সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এটা কি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা সার্কেল ফ্রেমটাকে ধরে মানে ৩-৪টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের উপর জোর দেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ঘটনায় সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড একটা অপারেশন হবে, যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যারা নির্বাচন হবে না বলছে তারা গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে তাদেরকেই আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন। তারা যদি কোনো গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে তাহলে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কল্পনা অথবা তারা এক ধরনের প্রপাগান্ডা পায়। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় 22,000 ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে বিশেষ বরাদ্দ সহ মোট 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আইসিসি যদি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয় তাও মেনে নেওয়া হবে না। এদিকে বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের অবস্থান নিয়ে অন্ধকারে বাংলাদেশের টি-20 অধিনায়ক। মমিনুর রিপনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের জটিলতা সমাধানে ইতিবাচক কোনো সাড়া দিতে পারছে না আইসিসি। অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে না খেলতে অনড় বাংলাদেশ। কোনো অযৌক্তিক শর্ত কিংবা চাপ প্রয়োগে এই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানান ক্রীড়া উপদেষ্টা। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। প্রতিযোগিতা শুরুর 2 সপ্তাহ আগে টি-20 অধিনায়ক লিটন দাসও জানেন না কি হতে যাচ্ছে তাদের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। বছর জুড়ে প্রস্তুতি আর পরিকল্পনা করেও বিশ্বকাপের আগে অনিশ্চয়তায় থাকা লিটনের জন্য একটাই স্বস্তি, টি-20 সংস্করণের মধ্যেই আছেন ক্রিকেটাররা। সবাই তো বিপিএল খেলতেছে, কিন্তু জিনিসটা এমন হতো যে খেলার বাইরে থাকতো, খেলতেছে বাট
অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা থাকলেও প্রস্তুতির জন্য এখনও সময় আছে বলে মনে করেন লিটন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি মন্তব্য করে জাতীয় নির্বাচনের পরবর্তী সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর জোট অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন ফর ডেমোক্রেসি। বিকেলে গুলশানে একটি হোটেলে আয়োজিত ডিসকাশন উইথ এডিটর্স অনুষ্ঠানে সংস্থাটি বলেছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন তারা। তবে জাতীয় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করে তারা পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন কমিশনের কাছে। এ সময় নির্বাচন কমিশন বিভিন্ন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বৈধতা ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে সংস্থাটি। প্রতিবন্ধীরা সমাজের অংশ হলেও অধিকার ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে থাকে। তাই আগামী জাতীয় নির্বাচনে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার করার প্রস্তাব করেছেন সুধীজনেরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরসি মজুমদার হলে ডাকসু এবং ডিসএবিলিটি রাইটস বাংলাদেশ আয়োজিত নির্বাচনী ইশতেহার ও গণভোট প্রতিবন্ধী জনগোষ্ঠীর অঙ্গীকার প্রসঙ্গ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে সুধী সমাজের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা আরও বলেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও সুষ্ঠু নীতি গ্রহণের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারেও ব্যাপক সংস্কার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে দেশের পুঁজিবাজার নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচিত সরকার আসলে বিনিয়োগের খরা কাটবে, সেই সাথে পুঁজিবাজারের উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসায়িক নীতি কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে দেশের সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের সম্ভাবনা ও কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে দেশি বিদেশি বিনিয়োগকারী, অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারক সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। I'm surprised that the economy has come this far without even a functional capital market. So we have to really make sure the capital market works in the future. And it's not just for the private sector borrowing. Even the government, sometimes I wonder why we ran after IMF for $4 billion fund